দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে 85,000 করে অনুদান, সামনের বছর আবার 1 লাখ, কি প্রতিক্রিয়া? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি যদি খুব এক্সট্রিম বা এর অপোজ করি এটাকে, আমার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে তো বলবে এটা ধর্মীয় রং দেখে তিনি বিরোধিতা করছেন। ব্যাপারটা হচ্ছে আমি এখানে প্রথম বলি, আমি বিধানসভার সদস্য হিসাবে পশ্চিমবাংলার বিধানসভাতে রাজ্যের মানুষের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অনেক দাবি করেছি। বিভিন্ন সময় মিনিস্টারদের প্রতি উত্তর এসেছে অর্থের অভাব, অর্থ নাই। আমি ভাঙড়ের কথা বলি, ভাঙড়ের দুটো হসপিটালের যে পরিকাঠামো হওয়া দরকার সেটা নয়, ফিরিয়ে আসার কথা বলেছি। ডক্টর, নার্স, ইকুইপমেন্ট, মেডিসিনের কথা বললে উত্তর কি এসেছে, সেই অর্থ সেইভাবে নাই বলে পাচ্ছি না। আপনাকে আমি একটা তথ্য দিচ্ছি, আমার হুগলি জেলার কথা বলছি, প্রায় আমার যেখানে বাড়ি 50 লাখের অধিক মানুষ বসবাস করে, 50 লাখ প্রায় ভোটার আছে। তো ওখানে 1 বছরের মেডিসিনের জন্য বরাদ্দ 50 লাখ টাকার কম, মানে ভাবতে পেরেছেন? বেশি বলে টাকা নাই, বেশি বলে টাকা নেই, এই টাকায় ম্যানেজ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে দেখুন, এই যে টাকার যে ক্লাবগুলোকে কন্ট্রোল করা, ভোটের সময় আসবে ক্লাবে দেখেছেন তো যেগুলো হয়েছে লুটপাট হ্যান ত্যান, এদেরকে দিয়ে করানোর চেষ্টা করবে, তবে সবাই করে না, যদিও আবার কিছু অংশের সাথে যুক্ত আছে। তো এটা ক্লাবকে কন্ট্রোল করার জন্য যে 85,000 বা 1 লাখ বা 60,000 দিচ্ছে, এতে লাভবানটা কতটা কী হচ্ছে, রাজ্যের অর্থনীতি অবস্থা দুরবস্থাতে দাঁড়াচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা বারবার যখন বলি যে একটা বিকল্প অর্থনীতির ব্যবস্থার কথা বলি, যাতে অর্থনৈতিক দুরবস্থা কেটে ওঠে, তার প্রতি কর্ণপাত করে না। এখন এটা দেওয়া হচ্ছে শুধুমাত্র কে বড় হিন্দুত্বের লিডার, মোদিজি না মমতা দিদি পশ্চিমবাংলার ক্ষেত্রে, এর রেসারেসি চলছে। কালকে মুসলিমরা ডিমান্ড করবে, পরশুদিন আদিবাসীরা করবেন, খ্রিস্টানরা করবেন, যখন ডিমান্ড করবেন ফুলফিল করতে হবে তখন। তাহলে এইভাবেই কি টাকা রাজ্যের কোষাগারে সাধারণ মানুষের টাকা কি ধর্মের ক্ষেত্রে চলে যাবে? আমাদেরকে ধর্মপালন যারা করছেন, রাষ্ট্রের দায়িত্ব ধর্মপালনে যাতে না অসুবিধা হয় সেটা দেখার দায়িত্ব। টাকা দিয়ে ধর্মপালন করাতে হবে এই ধরনের তো রাষ্ট্রের এটা তো নীতির মধ্যে পড়ে না, এর বহির্ভূত কাজ করছে। গতকালকে আপনি বাজেট দেখুন না, কেন্দ্রীয় সরকারের বাজেটে ওখানে একইভাবে মন্দির এইসব সংস্কার নির্মাণের জন্য আবার টাকা বরাদ্দ হচ্ছে। ব্যাপার হচ্ছে এগুলো তো আমি এইগুলো এত বললে আবার বলবে আমাকে এক্সট্রিম হয়ে যাচ্ছি, মানে আমি মানে এইভাবে অন্য কোনো ধর্মকেও টাকা দিলে তারও বিরোধিতা যেমন করছে, এখানেও বিরোধিতা করছি। ডিএর যখন কথা হয় তখন টাকা নাই, বাস নাই, রুট নাই, জেটি নাই, মেডিসিন নাই, এর কথা যখন বলি তখন টাকা নাই, কিন্তু এক্ষেত্রে টাকা এসে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা দিয়ে শুধু কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। মমতা ব্যানার্জি কিন্তু বলছেন এই বাজেট নিয়ে যে পুরোটাই অন্ধকার, বাংলাকে বঞ্চনা করা হয়েছে। বাজেট তো দেখলেন, কি মনে হচ্ছে বাংলাকে বঞ্চনা করা হয়েছে? অবশ্যই বাংলার সাথে বিমাতৃসুলভ আচরণ হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যুক্তরাষ্ট্র পরিকাঠামো মেনে যে চলা দরকার, আমার রাজ্যের যিনি সরকারের প্রধান আছেন তিনি অনেক ক্ষেত্রে সেটা ভুল পদক্ষেপের ফলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। কেন্দ্রের যে কোনো সরকার থাকতে পারে, আজ বিজেপি সরকার আছে, কালকে অন্য কারো সরকার আসতে পারে, কেন্দ্রের রাজ্যের যে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর যে সম্পর্ক মজবুত করা দরকার সেটা মজবুত করতে পারেনি বলে আজকে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে। কারণ আমরা তো বিভিন্ন প্রজেক্ট পেতে পারি। রাজ্যে কর্মসংস্থানের অভাব, এই নিয়ে আপনারাও বারবার আওয়াজ তুলেছেন, কিন্তু মমতা ব্যানার্জি 21শে জুলাই মঞ্চ থেকে আবার বললেন যে 10 লক্ষ চাকরি তার হাতে রয়েছে, দিচ্ছেন না কেন? প্রশ্নটা এটা। সেটা তো প্রশ্ন আমারও। ক্ষমতায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন ডবল চাকরি দেবে। ডবল চাকরি দূরের কথা, চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে অনেক জায়গায়, আপনারা দেখিয়েছেন খবর। এই পরিস্থিতি, চাকরি দিলে তো আপনার তার মাইনে দিতে হবে, সে মাইনেটা কি রাজ্য সরকারের কাছে মজুদ আছে? কিন্তু পুজোয় ক্লাবকে টাকা দিচ্ছে, সেটা দেবে, ধার দেনা করে হলে দিতে হবে, মাইনে দিতে পারবে না। আজকে বলুন তো, পুলিশে প্রায় 2 লাখের কাছাকাছি শূন্যপদ আছে, যদি 1 লাখ যদি পুলিশে নিয়োগ হয় তাহলে 1 লাখ পরিবার বেঁচে গেল, প্রায় 5 লাখ মানুষ উপকৃত হলো। ওই 5 লাখ মানুষের জন্য যারা ঠেলা যে যার মধ্যে ব্যবসা করছে, আরও 25 লাখ মানুষ উপকৃত হবে। 6.5 লাখ থেকে 7 লাখ শূন্যপদ আছে, যদি 6.5 লাখ থেকে 7 লাখ শূন্যপদ পূরণ করে তাহলে এই 6.5 কি 7 লাখ পরিবার আছে বেঁচে যাবে। ওই 7 লাখ পরিবার বাঁচার জন্য পশ্চিমবাংলার অর্থনীতির দুরবস্থা কাটিয়ে উঠে যাবে, কিন্তু করবে না এরা, সেই মাইনে দেওয়ার মতো সেই জায়গাতে নাই রাজ্য সরকার। দুর্নীতির বারবার অভিযোগ তুলেছেন আপনারা। মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অবশ্য বলছেন যে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, আমরা লড়াই করব। দেখুন, একটা প্রবাদ বাক্যে আছে, সর্ষে দিয়ে ভূত ভাগাতে হয়, আর সর্ষের মধ্যে দিয়ে ভূত ঢুকে থাকে, ভাগাবে কীভাবে? উনি বলছেন সাইকেলে চড়ে পৌঁছাতে হবে বলছেন। উনি কি ওইটা সবার জন্য বলেছেন, না বুথের স্তরের কর্মীদের জন্য বলেছেন, না রাজ্যের ওনাদের টপ টু বটম পর্যন্ত যে সমস্ত নেতারা তাদের জন্য বলেছেন? কারণ তো কেউ তো চার্টার্ড ফ্লাইটে আসছে,
তার ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? বিধানসভায় বিরোধী দলনেতাকে তেড়ে গিয়েছেন তৃণমূল বিধায়ক, তো এই ঘটনায় কি প্রতিক্রিয়া? কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। বিরোধী দলনেতা আজকে সুখের মধ্যে পৌঁছে যাচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা জানবেন দেবলীনা হেমব্রম সম্ভবত ওনার নাম, ওনাকে বিধানসভার মধ্যে মারধর করা হয়েছিল। এই সংস্কৃতি তৃণমূল আবিষ্কার করছে। বিজেপি যেটা দাবি করছে যে বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের কথা বলতে দেওয়া হয় না, আপনিও তো বিরোধী দলের বিধায়ক, কথা বলতে দেওয়া হয়? দেখুন, এটা শুধুমাত্র বিধানসভায় সীমাবদ্ধ নয়, দেশের লোকসভাতেও দেখুন, রাজ্যসভাতেও দেখুন, যে যারা সংখ্যাগরিষ্ঠ আছে সংখ্যালঘুদেরকে সেখানে চেপে ধরার চেষ্টা করে। এখানে বিজেপি সংখ্যালঘু আর দিল্লিতে বিজেপি সংখ্যাগুরু। দিল্লিতে বিজেপি দেখুন একদিনে কতটা এমপিকে বরখাস্ত করেছিল, তো এক্ষেত্রেও সে হচ্ছে। তবে একটা কথা বলবো, বিরোধী আমরা তো, আমি আমার কথা বলি, যেটা শাসকের গায়ে লাগে তখনই চিৎকার চেঁচামেচি করে, কিন্তু চিৎকার চেঁচামেচি করলে আমি চুপ করে গেলে হবে না, আমার কথাটা ওখানে আমাকে রেকর্ড করা হতে